আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই গণহত্যার সাক্ষ্য দিয়ে হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি। এরপর জানাবো, দ্য প্রিন্টের অনুসন্ধান, ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল লাগানো, জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। এদিকে ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 27 সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সহসভাপতি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে এলো 2000 টন ভারতীয় পেঁয়াজ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে 4 মাসে 20 দিন বন্ধ থাকার পর দিনে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। 3 দিনে ভারত থেকে 70টি ট্রাকে প্রায় 2000 টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে এসেছে। এতে পেঁয়াজের বাজারে দাম কমতে শুরু করেছে। এদিকে যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনে 1000 সেনার মরদেহ পাঠালো রাশিয়া। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনের কাছে 1000 নিহত সেনার দেহাবশেষ হস্তান্তর করেছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। একই সঙ্গে মস্কো ইউক্রেন থেকে তার 19 জন নিহত সেনার মৃতদেহ গ্রহণ করেছে। আজ তুরস্কে কিয়েভের সঙ্গে আলোচনায় সময় মস্কোর প্রধান আলোচক হিসেবে মেডিনস্কি টেলিগ্রামে এই তথ্য প্রকাশ করে তিনি বলেন, ইস্তাম্বুল চুক্তি অনুসারে এই দেহাবশেষ কিয়েভে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই গণহত্যার সাক্ষ্য দিয়ে হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন নিউরোসায়েন্সের সহযোগী অধ্যাপক। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে সাক্ষ্য দেন তিনি। সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সঙ্গে ডিবি হাসপাতালে আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়। এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের ফাঁসি চান এই চিকিৎসক। এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর অংশ হিসেবে সকালে পিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় আসামিদের। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও নিয়ে আসা হয়। এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 12 জন। সর্বশেষ গত সোমবার 18 আগস্ট সাক্ষ্য দেন আশুলিয়ার মরদেহ পোড়ানোর ঘটনায় শহীদদের বাবা, ভাইসহ 3 জন। ওই সময় তারা আন্দোলনে সংগঠিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন।
দ্য প্রিন্টের অনুসন্ধান ভারতে যেভাবে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে তারা টাক মাথায় চুল গজানো, জিমে ব্যায়াম করা সহ বিভিন্নভাবে সময় পার করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক অনুসন্ধানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ওইসব নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানে তারা বাসা ভাড়া করে বসবাস করছে, কেউ কেউ আবার আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী পলাতক নেতারা সাধারণত মানুষের চোখে না পড়ার চেষ্টা করছেন, খুব একটা বাইরে বের হন না তারা। বাসায় থেকেই তারা দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন। কেউ কেউ সময় দিচ্ছেন শরীর চর্চায়, আবার কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত। রান্নার কাজটিও মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে। নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন, তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায়। এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে কয়েকটি কারণ। এক, প্রশস্ত রাস্তাঘাট, তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া, আধুনিক ফিটনেস সেন্টার, ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান। দ্য প্রিন্ট দাবি করে তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেছেন, এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই, প্রতিটি দিন শুধু কাজেই কেটে যাচ্ছে। তার ভাষায়, মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারি না। 2024 সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। সেই সময় কলকাতার নিক্কো পার্কে তাকে দেখা গেলে মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে কিভাবে তাকে দেশ ত্যাগ করলে অথবা বিষয়টি জানা যায় না। ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 27 সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সহসভাপতি ভিপি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক জিএস পদে কবি জসিমউদ্দিন হল, ছাত্রদলের আহ্বায়ক তানবীর বাড়ি হামিম। এছাড়াও এজিএস পদে মনোনীত হয়েছেন বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক তানবীর আল হাদি মায়েদ। আজ 12টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আবিদুল ইসলাম খান ইসলামিক স্টাডিজ বিভাগে 2015-16 সেশনের শিক্ষার্থী এবং তানভীর বাড়ি হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ 2018-19 সেশনের শিক্ষার্থী এবং তানভীর আল হাদি মায়েদ গণসংযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী। প্যানেল আরও রয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমন রুম পাঠকক্ষ ও ক্যাফটেরিয়া বিষয়ক সম্পাদক যেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, এছাড়াও ক্রীড়া বিষয়ক সম্পাদক সীমা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হুসাইন, মানবাধিকার আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান মুন্না। আর সদস্য পদে রয়েছে মোহাম্মদ আরিফ রহমান, মাহমুদুল হাসান, নাইদ হাসান, মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব, মোহাম্মদ শামীম রানা সহ আরও অনেকেই। ভোমরা স্থলবন্দর দিয়ে এলো 2000 টন ভারতীয় পেঁয়াজ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর 4 মাসে 20 দিন বন্ধ থাকার পর 3 দিনে ভারত থেকে 2000 টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। গত 17 আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত 70টি ট্রাকে প্রায় 2000 টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। তে পেঁয়াজের প্রতি কেজিতে কমেছে 4 থেকে 60 টাকা পর্যন্ত। ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দীর্ঘদিন
দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পেঁয়াজ আসছে। আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে। সুলতানপুর বড়বাজার পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ মোল্লা বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে। রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, মাত্র ৩ দিনেই ২,০০০ টন পেঁয়াজ দেশে এসেছে। ইতিমধ্যেই বাজারের প্রভাব পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে। বাজার বিশ্লেষকরা বলছেন, স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না। প্রতি বছর চাহিদার বড় অংশ ভারত থেকে আমদানি করতে হয়। বোমরা বন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আসায় সরবরাহ বাড়ছে, দাম নিয়ন্ত্রণে আসছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।